অধ্যায় 18। ঠিক কতক্ষণ পরে সেটা বুঝতে পারে না, কিন্তু রাকিবের ঘুম ভাঙে প্রচণ্ড একটা থাপ্পড়ে। প্রথমে ঝাপসা ঝাপসা, আর কিছুক্ষণ পরে ঠিকঠাক মতো দেখতে পায় সে একটা গোডাউনের মতো জায়গায় বসে আছে। গ্রামের বাড়ির মতো একটা কটেজ বানানো গোডাউন। ডানে বায়ে কোনায় কেমিক্যালের বোতল, কন্টেইনার, বাক্স গুছিয়ে রাখা। নিচের ফ্লোরটা খড় দিয়ে ঢাকা। ভেতরে ঢোকার দরজাটা খোলা। বাইরে ঝুম বৃষ্টি এখনো পড়ছে। আশেপাশে আর কোনো বসত বাড়িও নেই। পুরা গোডাউনটায় একটা বিরাট মাঠের মাঝখানে হয়তো। প্রচণ্ড ব্যথা শরীরে। নড়াচড়া করতে গিয়ে দেখে একদমই নড়তে পারছে না সে। এরপর চোখ ঘুরিয়ে নিচে তাকিয়ে দেখে একটা চেয়ারে শক্তভাবে তাকে বেঁধে রাখা হয়েছে। একটু পরে পাশেও শুনতে পায় কাউকে প্রচণ্ড জোরে থাপ্পড় মারা হচ্ছে, ঠিক যেমনভাবে ওঠানো হয়েছিল তাকে। পরিচিত একটা গলার আওয়াজ শুনে চমকে ওঠে রাকিব। বাম পাশে ঘুরতেই দেখে একইভাবে আদিবকেও চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় রাকিবের হাসি পেয়ে যায় ভুলে। কে জানে কপালে আরও কত কি কাহিনী আছে। খুব হাসি পায়, তাই না? খুব মোটা একটা গলার স্বরে চোখ উপরে তোলে তাকায় আদিব। এই যে তোদেরকে দুজনকে বাইধে রাখছি, এত কি আনন্দ, আমাদেরও বল, আমরাও হাসি, নাকি সব মালের ইফেক্ট? তরমুজের বিচির মতো দাঁত বের করে লোকটা বলে, যেন খুব একটা জাতের কথা বলেছে সে। লোকটার কথা কেমন জানি আওলা ঝাওলা লাগে রাকিবের কাছে। আপনি কে? আমাদের বেঁধে নিয়ে আসছেন কেন? কারণটা কি? আর মালের ইফেক্ট মানে? রাকিব নিজের কণ্ঠে নিজে অবাক হয়ে যায়। এত ঠান্ডাভাবে বলতে পারবে সে ভাবেনি। আদিবও অবাক হয়ে একবার তার দিকে তাকায়। আমার এলাকায় এসে ব্যবসা করতে পারো, সেই টাকায় হোটেলে উঠে মাস্তি করতে পারো, অথচ আমার এই চেনো না? ব্যাপারটা তো হলো না। একদম রাকিবের সামনে এসে দাঁড়ায় লোকটা। চোখে বিরাট বেমানান ফ্রেম। রাকিবের খুব কাছে আসতেই পান আর সিগারেটের একটা কটু গন্ধ পায় সে। পকেট থেকে কতগুলো প্যাকেট বের করে মাটিতে ফেলে দেয় লোকটা। রাকিব নিচে তাকিয়ে বুঝতে পারে লোকটা কি বোঝাতে চাচ্ছে। এইগুলো তোর জিনিস না? গলায় মধু ঢেলে জিজ্ঞাসা করে। বিকালে তো দোকানে তুই বিক্রি করছিলি, এত দ্রুত ভুলে যাস কেমনে? সব কেমনে ব্যবসা করবি? পাশ থেকে একটা লোককে ডাকে। কই রে শফিক, এরেই না দেখছিলি সন্ধ্যায় ফার্মেসিতে মাল বেচতে আসছিল? হ ওস্তাদ, পেছন থেকে তো দেখছিলাম। এরেই ব্যাগ থেকে মাইল বের করলো, ফার্মেসিতে বেচলো, তারপর শীষ বাজাতে বাজাতে হোটেলে ঢুকলো। শফিক নামের লোকটা জবাব দেয়। রাকিব লোকটার দিকে তাকালো। লম্বা ধরনের পেটানো শরীর। কথার ধরনে বুঝলো প্রশ্নকর্তার চেলা এই শফিক। রাকিবের চেহারাটা ঠিক খেয়াল নেই, কিন্তু গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে দুজন তাকে কিডন্যাপ করেছিল এর মধ্যে সেও ছিল। মাহাদির ফার্মেসিতে যাওয়া, হুট করে টাকা ম্যানেজ করা, ব্যাগে ড্রাগস, আর আজকে কিডন্যাপিং। সব কিছু ছড়ানো অবস্থা থেকে আস্তে আস্তে পাজলের মতো মিলে যেতে থাকে রাকিবের মাথায়। ওস্তাদ নামের এই মোটাসোটা লোকটা খুব সম্ভবত এই এলাকার মেইন ড্রাগ ডিলার। গতকাল মাহাদিকে যখন ড্রাগ বেচতে দেখে তখন তার চেলাদের নজরে এসে যায় সে। মাহাদি ভেবে ভুল করে রাকিবকে উঠিয়ে আনে তারা। কিন্তু আদিব কেন এখানে? আদিবের কথা মনে হতেই রাকিব খেয়াল করে অনেকক্ষণ থেকে আদিবের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সে এবার বাম পাশে ঘুরে তাকিয়ে দেখে চেয়ারটা খালি। আদিব একটু অবাকই হয়। এর মধ্যে নিঃশব্দে কোথায় নিয়ে গেল আদিবকে? বল, এত সাহস হলো কেমনে তোর? আমার এলাকায় এসে আমার জিনিসেরই বিজনেস তুই করস? চিৎকার করে উঠে লোকটা। আপনার এলাকা মানে? এখনও কি রাজাদের আমল চলে নাকি? আর আমি কোনো বিজনেস করতে আসি না এখানে। কোনো প্রমাণ আছে যে আমি ফার্মেসিতে গিয়েছিলাম গতকাল? আর গেলেও কি করেছি সেটা আপনি কিভাবে জানেন? রাকিবও গলায় জোর দিয়ে জবাব দিল। নিজেকে যতটা পারে শান্ত রাখার চেষ্টা করে সেই অবস্থায়। লোকটা যে ভুল মানুষকে ধরে এনেছে এটা প্রমাণ করাই এই মুহূর্তে দরকার বলে মনে করে সে। নাটক করো, তাই না? আমার সাথে নাটক করো? আচ্ছা ঠিক আছে, নাটক ছুটাইতেছি তোমার। মুখ লাল হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে। এই শফিক, নিয়ে ওই পোলাডারে। শফিককে এখানে দেখতে পায় না রাকিব। কিছুক্ষণের মধ্যেই সে হাজির হয়। টানতে টানতে আদিবকে নিয়ে আসে শফিক আর অন্য একটা লোক, যার নাম রাকিবের জানা নাই। আদিব খুব অসহায় চোখে তাকায়। চোখ মুখে একটা ভয় ঠিকরে বেরোচ্ছে, কি যেন একটা আকুতি তার চোখে। রাকিব বুঝতে পারে না কেন হঠাৎ করে আদিবের অবাক ভাব থেকে এই আকুতি এসে পড়ে। ওস্তাদ লোকটা যেন রাকিবের কথা বুঝতে পেরেই বলা শুরু করে। তোর এই বন্ধুটা বড় বেশি তেরিং বেরিং করে, বুঝছস? ওরে ধরতাম না, কিন্তু যেই কাহিনী করা শুরু করছিল শালা। পা দিয়ে প্রচণ্ড জোরে একটা লাথি দেয় আদিবকে। আদিব ব্যথায় গুটিয়ে যায় একদম, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। এ হে, ওই শফিক, এতগুলো ঢালতেছস কেন হারামজাদার গায়ে? আমার পা পুরাই ভিজে গেল। পা ঝাড়া দিতে থাকে লোকটা। এরপর রাকিবের সামনে এসে লোকটা প্রথমে রাকিবের বাঁধন খুলে দেয়।
পরে হাতে একটা ম্যাচের বাক্স ধরিয়ে দিয়ে যায়। রাকিবের কাছে সবকিছু ধাঁধার মতো লাগতে থাকে। হচ্ছেটা কি? এর মধ্যে আদিবকে লোকগুলো রাকিবের খুব কাছাকাছি নিয়ে আসে। রাকিবকে দেখে আদিবের সম্পূর্ণ ভেজা শরীর এবং সেখান থেকে কটু গন্ধ বের হচ্ছে। আদিবের গা থেকে চুইয়ে চুইয়ে কেমিক্যাল মাটিতে পড়ছে। এবার রাকিবের মাথায় ব্যাপারটা পরিষ্কার হয়। আদিবের গায়ে কোনো একটা দাহ্য কেমিক্যাল ঢেলেছে তারা। রাগে রীতিমতো কাঁপতে থাকে সে। উঠে এখনই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ত রাকিব, কিন্তু সেটা হয়তো আরও বেশি বোকামি হবে। মাথা ঠান্ডা রাখা এখন ফরজ কাজ। তুই তো আমার ব্যবসায় হাত দিছোস। বিজনেস করার আগে তোর জানা উচিত ছিল এই এলাকায় আগে কেডা আছে, পারমিশন না লাগে, বুঝোস না? চশমা পরিষ্কার করতে করতে ওস্তাদ বলল, তোর এই ভুলটার কারণে আমার যে ক্ষতি হয়েছে সেটা ইলা পোষা দে। এত ভয়ঙ্করভাবে ওস্তাদ চশমা পড়তে পড়তে বলল যে এবার রাকিবের বুকটায় ধক করে উঠল। তোকে দুইটা অপশন দিতেছি, হয় তোর এই তিরিং বিরিং বন্ধুর গায়ে আগুন ধরাই দিবি, এতে আমি তারা সাইরা দিমু, ধৈরা নিবু তুই আর আমি শোধবোধ। রাকিব কেন? দুনিয়ার কোনো মানুষই এই কাজ করতে পারবে না। রাকিব ঢোক গিলে পরের অপশানটা কি? অথবা ওস্তাদ আন্দাজ করেছে রাকিব এটা করবে না, তাই সে এখন অসম্ভব কিছু চেয়ে বসে। তুই তোর বাপেরে ফোন দিবি, বলবি যে কালকের মধ্যে যেন 50 লাখ টাকা দিয়ে হাজির হয় আমার কাছে, তাইলে তোরা দুজনেই মাফ। রাকিব থমকে যায়। আশেপাশে যেন ঘুটঘুটে অন্ধকার আরও অন্ধকার হয়ে যাচ্ছে। রাকিবের মাথার ভেতরে চিন্তার ঝড় বইতে থাকে। দুইটার একটাও করা সম্ভব না। বাবাকে সে কোনোভাবেই এই ঘটনায় জড়াতে চায় না। বাবাকে না জানিয়ে বের হয়েছে সে, বলেছে আদিবের বাসায় থাকবে। আসল কথা জানলে যেতে দিত না। তার বাবা যত টাকারই মালিক হোক না কেন, নগদ কালকের মধ্যে 50 লাখ টাকা অসম্ভব। মধ্যবিত্ত পরিবার তারা, এত টাকা নেই। আবার নিজের বন্ধুর গায়ে আগুন ধরিয়ে দিবে, এটা তো তার জন্য স্বপ্নেও ভাবা অসম্ভব। আপনি বাছাই করুন রাকিব কি করবে। এগিয়ে যাবে আদিবের দিকে, আগুন ধরিয়ে দিবে। বাবার কাছে এত টাকা নেই সে নিশ্চিত। ঘুরিয়ে ফিরিয়ে আগুন লাগাবে আদিবের গায়ে। এক্ষেত্রে অধ্যায় 19-এ যান। বাবাকে ফোন দিয়ে বলবে 50 লাখ টাকা পাঠানোর জন্যে। যদি নাও থাকে অন্যের কাছ থেকে ব্যবস্থা কি করতে পারবে না বাবা? হয়তো পারবে, হয়তো না। না পারলে কি হবে? অধ্যায় 20-এ যান। অধ্যায় 19। রাকিব ভালো করে বসে। আদিব তার সামনে মেঝের দিকে ঝুঁকে বসে আছে। পেটের ব্যথায় এখনও গোঙাচ্ছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব ম্যাচের বক্সটা একটু খোলে। ভরকে যায় ওস্তাদ, কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। এই তো লাইনে আইসোস। লোকটা হো হো করে হেসে ওঠে। বাকি সবাই হায়নার মতো তাকিয়ে তাদের নাটকগুলো দেখতে থাকে। এখন কি হবে? আসলে রাকিব আগুন লাগিয়ে দিবে আদিবের গায়ে? আদিব অবিশ্বাসের চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। দেখে একজন লোক এসে তার বাঁধন খুলছে। রাকিব তার হাতের ম্যাচের বাক্সটার দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তার কাছে সবকিছু ফাঁকা লাগছে। এতটুকু একটা ম্যাচ বাক্স, অথচ কত বেশি তার ক্ষমতা। সেটা এর আগে রাকিবের মাথায় এভাবে আসে নাই। রাকিব আদিবের দিকে তাকায়। আদিব ভীত চোখে রাকিবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুট করে এভাবে মৃত্যুর এত কাছে এসে যাবে সে স্বপ্নেও ভাবে নাই। প্রচণ্ড রাগও হচ্ছে তার। কি হতো যদি রাকিব তার বাবাকে ফোন দিত? তার জীবনটা কি এতগুলো টাকার চেয়ে অনেক কম দামি? নাকি মালিহার প্রতিশোধ নিচ্ছে সে? বাবাকে জড়াতে চায় না। আরে আদিবকে কেন তাহলে জড়াইতে গেল? এত সব 7-5 ভাবতে ভাবতে দেখে কোনো সারা শব্দও নাই রাকিবের। সামনে তাকিয়ে দেখে রাকিব এখনও আগের জায়গাতে আগের মতোই বসা। আদিব চশমা পরা লোকটার দিকে তাকায়। দেখে সেও রাকিবের দিকে তাকিয়ে আছে। আদিবের দিকে আর চোখে তাকিয়ে সে রাকিবের দিকে হাঁটা শুরু করে। কিরে, তোরে না বলছে আগুন ধরাইতে? খেকিয়ে উঠল লোকটা। রাকিব ভয় পায় না। ভয় পাওয়ার কিছু নাই এই মুহূর্তে। শেষ চেষ্টা না করলে সবই হারাবে এখন। মাথা নিচু করে রাকিব বিড়বিড় করতে থাকে। বিশ্বাস করেন, আপনি যে এইসব ড্রাগের প্যাকেট দেখালেন এগুলো আমাদের না। আমরা মোটেও এখানে কোনো ব্যবসা করতে আসি নাই। ভুল মানুষকে ধরে নিয়ে আসছেন আপনারা। আমরা এখানে অন্য একটা কাজে এসেছি। আমার সাথে মশকরা করো? এসব প্যাকেট তোমাদের না তো বলো কিসের জন্য আইসিস তোরা এখানে? জিনিস বেচতে আসিস নাই তো কি বানাইতে আইসো? রাকিব কোনোভাবে লোকটাকে বোঝাতে পারছে না। তাই আর উপায় না দেখে সিদ্ধান্ত নেয় রাকিব পুরা ব্যাপারটা সে জানাবে। রাকিব তার প্যাকেট হাতড়ে মানিব্যাগ খুঁজতে থাকে। বিশ্বাস করেন, আমরা আমার এক ফ্রেন্ডের খোঁজে আসছি। মানিব্যাগে ছবিও আছে ওর। আর আমি তো যাই নাই কোনো ফার্মেসিতে। রাকিব মাহাদির কথা বলতে গিয়েও থেমে যায়। মাহাদির ব্যাপারটা এখানে আনা ঠিক হবে না। তুই কইলে হইল নাকি? ওস্তাদ খেকিয়ে ওঠে। কিন্তু পাশ থেকে আগের লোকটা তার কানের কাছে এসে বলে,
ওস্তাদ এত কইরা যখন বলতাছে দেখি না চেক করে। ওস্তাদ লোকটা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, যা দেখ। শফিক নামের লোকটা এসে রাকিবের হাত থেকে মানিব্যাগটা নেয়। মানিব্যাগ খুলতেই একটা গ্রুপ ফটো আর একটা চিরকুট বেরিয়ে আসে। ওস্তাদ ছবিটা হাতে নেয়। রাকিব বলতে থাকে, একদম বাম পাশ থেকে আমার আর আদিবের পরে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সেই মেয়েটাকে খুঁজতে আসছি আমরা এখানে। সে আমার ফ্রেন্ড, নাম মালিহা। তাকে খুঁজে পাচ্ছি না ঢাকায়, তাই এখানে তার বাবা মার বাসায় তাকে খুঁজতে এসেছি। একদমে সবকিছু বলে। লোকটা অনেকক্ষণ তাকিয়ে থাকে ছবিটার দিকে, তারপর আরেকটা লোককে ডেকে বলে, রশিদ, এই মাইয়াটাই না ওইটা? রশিদ নামের লোকটা কাছে আসে। রাকিব অবাক, মালিহাকে চিনে কিভাবে ওরা? মালিহা কি এখানে এসেছে তাহলে? কিন্তু কেন আসবে? রশিদ মাথা নাড়ে, হ ওস্তাদ, ওইটাই তো এইটা। রাকিব ঠিক বুঝতে পারে না ঘটনা কোন দিকে মোড় নিল। রাকিবের দিকে তাকায় ওস্তাদ। রাকিবের মনের কথা বুঝতে পেরেই যেন লোকটা বলা শুরু করে, এর বাবার সাথে অনেক ভালো একটা ডিল হইতেছিল আমার, সহজে ডিল ছিল, টাকার ঝামেলা নাই। লোকটা থামে। হারামজাদি। গ্রুপ ছবির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে লোকটা, তা এই মেয়েকে খুঁজা পাওয়া যাইতেছে না কেন? ভাগছে নাকি কোনো ছেলের সাথে? আমার বেলায় তোর বাপ রাজি হইল না, আর এখন ঠিকই বলে হাসা শুরু করে সে। সাথে পাশের লোকগুলোও তাল মিলায়। রাকিব প্রথমে কিছুই বুঝতে পারে নাই, হঠাৎ করে তার মাথায় পুরো ব্যাপারটাই ক্লিক করে। মালিহার বাবার কেমিক্যাল কোম্পানির পার্টনার হওয়ার কথা ছিল এই লোকটারই। রাকিবের মধ্যে থাকা এতক্ষণের ভয় হঠাৎ করে ঘৃণায় পরিণত হয়। দ্রুত চিন্তা করতে থাকে কিভাবে কি করবে। রাকিব সহজে রাগে না, কিন্তু একবার রেগে উঠলে সবার খবর খারাপ করে দেয়। এটা আদিব, মালিহা দুজনেই জানে। রাকিবের মাথায় হঠাৎ করে খুব সুন্দর একটা আইডিয়া এসে যায়। রাকিব অপেক্ষা করতে থাকে সুযোগের, প্রথম এবং শেষ সুযোগ। অনেকক্ষণ নিজেদের মধ্যে হাসাহাসি করার পরে তারা মনোযোগ দেয় রাকিবের দিকে। এই মাইয়ার নাম মালিকা না কি জানি, কোচি বয়সে খুব সুন্দর আসিল। ওস্তাদ রাকিবের সামনে এসে ওর আশেপাশে ঘুরতে ঘুরতে বলে। রাকিব এখনই কিছু করবে না। আদিবকে এখনও সে কোনো হিন্ট দেয় নাই। আদিব নিচের দিকে মুখ নামিয়ে আছে। টাকা বেটা এদিকে, মনে মনে আদিবকে বলে। ওর বাপ তখন ব্যবসায় মারা খাইছে, টাকা আর নাইলে মালের সাপ্লাই যে কোনো একটা দরকার। তখন আমি চাইছিলাম লোকটারে বাঁচাই, আমার আবার মানুষের কষ্ট দেখতে ভাল লাগে না, বুঝোসই তো। একটু কৌতুকের স্বর ওস্তাদের। আমি খালি বিনিময়ে একটা জিনিসই চাইছিলাম মুরব্বীর কাছে, ওর ওই মাইয়াডারে। এমন বাজে কিছু কি চাইছি? আমারে, শফিক রে আর রশিদ রে, ওরে কি অপমান। শুনতে চাই না, আসছে, যথেষ্ট হয়েছে। ম্যাচ হাতে নিয়ে আস্তে ধীরে এগিয়ে যায় আদিবের দিকে। মাথায় একটা ভয়ঙ্কর প্ল্যান তার। আদিব বিস্ফোরিত চোখে দেখতে থাকে রাকিবকে। রাকিব সামনের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে তার মধ্যে রাগ, দুঃখ, ঘৃণা, বিস্ময় কিছুই কাজ করছে না। সম্পূর্ণ একটা ফাঁকা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে রাকিবের দিকে। রাকিব তার চোখের দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে খালি। আদিব হাল ছেড়ে চোখ নামায়, পারে না, তবুও নিজেকে আসন্ন অবস্থার জন্য প্রস্তুত করতে চেষ্টা করে। হঠাৎ খুব কাছে এসে ফিসফিস শব্দ শুনতে পায় সে। ওদের আমি খাইছি, রাকিব বলল। চোখ তুলে তাকিয়ে দেখে রাকিব তার দিকে তাকিয়ে আছে। ম্যাচের একটা কাঠি তার হাতে, আরেক হাতে ম্যাচ বক্স। ইশারায় আদিবকে বলছে যেন ম্যাচটা জ্বালানোর সাথে সাথে আদিব দৌড় দেয়। রাকিব চোখ দিয়ে বাইরে হওয়ার রাস্তাটা ইশারা করে। রাস্তা এখনো খোলাই আছে, দরজাটাও। আশেপাশে কেউ নাই দেখেই হয়তো কেউ দেখে ফেলার ভয়ও এদের মধ্যে নেই। আদিব মাথা নেড়ে বুঝালো যে সে বুঝতে পেরেছে, কিন্তু ভিতরে ভিতরে সে সন্দিহান। রাকিবের এই প্ল্যান কাজ করবে কিনা। তার সারা গায়ে কেমিক্যাল, ভিজে চুপচুপ করছে সে। এর মধ্যে ম্যাচ ছেড়ে দিলেই তার গা বেয়ে আগুন। আদিব সব ভাবতে ভাবতেই ফস করে ম্যাচ জ্বালিয়ে দেয় রাকিব। তার হৃৎপিণ্ড যেন পাঁজর ভেঙে বের হয়ে আসছে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। আগুনটা হাতে নিয়ে রাকিব আদিবের একদম কাছে চলে যায়। লোকগুলো চুপ হয়ে যায়, বোধহয় অপেক্ষা করতে থাকে এক বন্ধু আরেক বন্ধুর গায়ে আগুন দিলে কেমন লাগে সেটা দেখার জন্যে। ম্যাচের কাঠিটা আদিবের শার্টের খুব কাছে নিয়ে গিয়ে তা মেঝেতে ফেলে দেয় রাকিব। আদিব দৌড় দেয়। তার পুরো শরীর কেমিক্যালে ভেজা, গায়ে যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে। এই ভাবনাই যেন আদিবকে পা চালিয়ে যেতে সাহায্য করে। সারাদিনের ক্লান্তিকর জার্নি আর এত ঝামেলার পরও তার পা চলতে চায় না, কিন্তু সে পাকে চালিয়ে নিয়ে যায়। কিন্তু আদিব ঠিক খেয়াল করে না দৌড়ে থেকে পালানোর সময় তার গা থেকে কেমিক্যাল চুইয়ে চুইয়ে পড়ে পুরো গোডাউনে, আর তার আগুন সে পথ বেছে নেয়।
শেষ পর্যন্ত যখন বাইরে আসে আদিব, তখনও বাইরে বৃষ্টি হচ্ছে। গোডাউন থেকে বের হয়ে আদিব আরও কিছুক্ষণ দৌড়াতে থাকে। একটা সময়ে যখন তার পা তাকে বাধ্য করে থামতে, তখন সে থেমে যায়। বৃষ্টির জোর আরও যেন বেড়ে গেছে। আদিবের জন্য এটা ভালোই হলো, গা থেকে সব কেমিক্যাল ধুয়ে মুছে যাচ্ছে। এই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে আদিব দাঁড়িয়ে থাকে বৃষ্টির মধ্যে। গোডাউনের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে সেখানে কমলা আভা বাড়ছে। রাকিবের দেখা নাই তখনও। আদিবের মধ্যে উদ্বিগ্নতা বাড়তে থাকে রাকিবের জন্যে। তাহলে কি আদিবকে বাঁচাতে যেয়ে রাকিব নিজেই আটকা পড়ল আগুনে? আদিব আর ভাবতে পারে না, ধপ করে মাটিতে বসে যায়। রাকিবের কি প্ল্যান ছিল? রাকিব তখনও গোডাউনের ভেতর। ম্যাচ কাঠিটা নিচে ফেলে দেওয়ার পরে আদিব দৌড় দেয় রাকিবের দেখানো পথে, আর রাকিব যায় উল্টা পথে, যাতে করে গুন্ডাগুলো বুঝতে না পারে কার পেছনে দৌড়াবে তারা। ওরা এমনিতে ভেবাচেকা খেয়ে গেছে। হচ্ছেটা কি? আদিবের পিছে কেমিক্যাল যে গতিতে আগাচ্ছে, ওর গায়ে আগুন তো লাগবেই কোনো না কোনো সময়, যদি না আদিব বাদে অন্য কেউ আগুন না নেভায়। আর রাকিবও বা উল্টা দিকে মোড় কেন নিল? একটু দৌড়ে রাকিব এতক্ষণ যে চেয়ারটায় বসেছিল সেটা হাতে নেয়। ওস্তাদ হকচকিয়ে যায়। রাকিব সমস্ত গায়ের জোর দিয়ে আস্ত চেয়ারটা ওস্তাদের উপর ভেঙে ফেলে। মালিহার ব্যাপারটা ওর মেজাজ হাজার গুণ খারাপ করে দিয়েছে। পারলে যেন রাকিব সবগুলোকে খেয়েই ফেলে। আদিব যে চেয়ারে ছিল সেই চেয়ারটাও তুলে নেয় রাকিব, এবং রাকিবকে ধরতে আসা শফিকের দিকে সেটা ছুঁড়ে মারে। শফিক রেডি ছিল, তাই সে থাবা মেরে চেয়ারটা সরিয়ে নেয়। ওরে ধর! ওস্তাদ মাথায় হাত চেপে চিৎকার করতে থাকে। এখনও নিজেকে সামাল দিয়ে উঠতে পারে নাই সে। কিন্তু ওস্তাদ খেয়াল করলো কেউ রাকিবের দিকে আগাচ্ছে না। শুরুতে বুঝতে পারে না কেন, কিন্তু একটু পরে দেখতে পায় আসলে গোডাউনের ভিতরে আগুন ছড়িয়ে যাচ্ছে। চেকমেট ভাবে রাকিব। আদিবের গা থেকে চুইয়ে চুইয়ে পড়া কেমিক্যাল আদিবের পিছু নিলেও আগুনটা পিছু নিতে পারবে না, কারণ বাইরে ঝুম বৃষ্টি। আদিব নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু গোডাউনের ফ্লোর তো খড় দিয়ে ঢাকা, আশেপাশে কেমিক্যালের ড্রাম আর বোতলে ভরা। এতে যা হওয়ার তাই হলো। আদিব যেই দরজা দিয়ে বের হয়েছে তার পাশে একটা ছোট্ট দাহ্য কেমিক্যালের বোতল ছিল, তা ফেটে গেল, আগুন ছড়িয়ে গেল। এরপর একে একে যত রকমের বোতল ছিল সব বিস্ফোরিত হতে লাগলো। ওস্তাদ, ওই পোলার কথা বাদ দেন, তাড়াতাড়ি বাহির হন, নইলে আগুন আমাদেরও খাইয়া ফেলবে। শফিকের কণ্ঠে ভয়ের ছায়া। এদিকে রাকিব একটু ভয় পেতে শুরু করে। এখন বের হতে না পারলে হয়তো এখানেই তাকে ছাই হয়ে যাওয়া লাগবে। কিন্তু আমার ওই ওষুধে আগুন লাগলে তো শেষ, ব্যবসায় লাল বাতি জ্বলবো। শফিক, যা যা পাচ্ছিস সব নিয়ে বের হ। রাকিব ওস্তাদের কণ্ঠ আবছা আবছা শুনতে পাই। এতক্ষণ কি চুপচাপ ভয়ঙ্কর ছিল জায়গাটা, এখন পুরা আশপাশ কয়লা হয়ে গেছে। তাপমাত্রা বেড়ে গেছে ভয়ানকভাবে। রাকিব আর অপেক্ষা করে না, আরও কতগুলো ড্রাম ফেলে দেয় মাটিতে। তা দেখে ওস্তাদ হাই হাই করে ওঠে। সেগুলা তুলতে দৌড়ে আসে ওস্তাদ সহ বাকি 3 জন। আর কোনো চিন্তা না করে দরজার দিকে দৌড় দেয় রাকিব। শরীরে তিল পরিমাণ শক্তি নাই তার, তবুও পা জোড়াকে থামাতে দেয় না। পেছন থেকে আগুনের মচমচ শব্দ আর কতগুলো আর্তচিৎকার শুনতে পায় সে। পায়ের গতি কিছুটা ধীর হয় রাকিবের। ওদেরকে কি রাকিবের বাঁচানো উচিত? রাকিবের মনে আসে মালিহার মুখটা, মনে আসে মেয়েটার সাথে লোকটা কি করেছিল, রাকিব আর আদিবের সাথে কি করতে চাইছিল। কিন্তু ওরা মারা পড়বে, রাকিব ভাবে। রাকিবের মেজাজ তখন কমেছে, বুঝতে পারছে কত বড় কেলেঙ্কারি কাণ্ড সে করিয়ে ফেলেছে। সব শত্রুতা বাদ দিয়ে আবার গোডাউনের দিকে ছুটে যায় রাকিব, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। একটা বিরাট বড় বিস্ফোরণ কটেজটাকে তছনছ করে দেয়। রাকিবও বিস্ফোরণের ধাক্কায় মাটিতে পড়ে যায়। রাকিব বিস্ফোরণ দেখে ভয় পেয়ে যায়। কোনো মতে নিজেকে তুলে দৌড় দেয় সে। বাইরে প্রচুর বৃষ্টি, মুহূর্তেই ভিজে একাকার হয়ে যায়। রাস্তা ভর্তি কাদা, আর মাঝে মধ্যে রাকিব দৌড়াতে থাকে। একটা সময় একটা মানুষ এসে সামনে দাঁড়ায় তার। রাকিব, থাম, দৌড়াচ্ছিস কেন? থাম তো। আদিব। এবার রাকিব থামতে যায়, কিন্তু সাথে সাথে নিজেকে সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল সে। আদিব তাকে ধরে ফেলে। আদিব, তুই ঠিক আছিস? রাকিব লম্বা লম্বা দমের মধ্যে জিজ্ঞাসা করে কোনোভাবে। আমি ঠিক আছি, তুই থাম, থেমে লম্বা করে শ্বাস নে। সব কিছু ঠিক আছে, আমরা ঠিক আছি। রাকিবকে আদিব ধরে নিল। সে প্রথমে আদিবের উপর পুরা শরীরের ভর দিয়ে হেলান দেয়। আদিব না পেরে রাকিবকে নিয়ে মাটিতে বসে পড়ে। রাকিব এই মুহূর্তে আর কিছু ভাবতে চায় না, শুধু মালিহাকে খুঁজে বের করতে চাওয়াটা তার মধ্যে তীব্র হয়ে যায়। যে কোনোভাবেই হোক তাকে খুঁজে বের করতেই হবে রাকিবের। কিছুক্ষণের মধ্যে সে মাহাদিকেও দেখতে পায়, ওদের দিকে এগিয়ে আসছে। মাহাদির সাথে আরেকটা কে জানি আছে। মাহাদির কানে ফোন, কার সাথে যেন কথা বলছে। পরে আদিবকেও দেখে হাত নেড়ে ইশারা করে।
রাকিব বুঝতে পারে আদিব মাহাদিকে ফোন দিয়ে এখানে আসতে বলেছে। কাছে আসলে রাকিব দেখে মাহাদির সাথে আরেকটা হোটেল বয়। ওই রাস্তাটা হয়তো চিনিয়ে নিয়ে এসেছে। রাকিবের কান ভনভন করছে, সবকিছু আবছা শুনছে। আদিব আর মাহাদির কথোপকথন হচ্ছে। পরে তিনজন মিলে রাকিবকে তুলে হোটেলে নিয়ে যায়। গোডাউন থেকে হোটেলের দূরত্ব খুব একটা বেশি না। তারা যখন হোটেলে এসে পৌঁছায় তখন মাত্র ভোরের কাক ডাকা শুরু করেছে। শুনশান ভোররাত বলে ভালোই হয়েছে তাদের জন্যে, তেমন কারো চোখে পড়ে নাই। এক রাতের মধ্যে কত কিছুই না হয়ে গেল। এদের মধ্যে তিনজন ঘরে চুপচাপ নিজেদের জিনিসপত্র গুছাতে লাগলো। রাকিব মাহাদির থেকে একটা টি শার্ট ধার করে গোসল করে ফ্রেশ হয়ে নিয়ে আসলো। 10 মিনিট পর তাদের তিনজনকে দেখা গেল বাস স্টেশনে। এবার ঠিকঠাক মতো মালিহার বাসায় পৌঁছালাই হলো। তিনজনের মাথায় এক কথা ঘুরতে থাকে। গল্প আগাতে অধ্যায় 21-এ যান। অধ্যায় 20। মোবাইলটা আমার কাছে দেন, বাবাকে ফোন দিব আমি। রাকিব মৃদু স্বরে বলে। এই তো এতক্ষণে লাইনে আইসোস, হা হা করে চশমা পরা লোকটা বলে ওঠে। শফিক নামের লোকটা এসে রাকিবের হাতের বাঁধন খুলে দিল। রাকিবের পুরো হাত ঝনঝন করে উঠল। কে জানে কতক্ষণ এভাবে বাঁধা ছিল তার হাত। কয়েকবার মুঠো খুলে হাতটা কিছুটা স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করতে থাকে সে। শফিক, মোবাইলটা দে তো, পোলাটা তার বাপরে ফোন দিক, লোকটা যে একটা চেয়ারে বসতে বসতে বলল। রাকিবের নিজের ভেতর আতঙ্ক জন্মাতে থাকে। ফোনটা হাতে নিয়েও রাকিব কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। বাবাকে কি আসলেই ফোন করবে সে? কিন্তু বাবাকে যদি ফোন না করে তাহলে তো আদিবকে বাঁচানো সম্ভব না, আর মালিহাকেও তো খুঁজতে যাওয়া হবে না। কিন্তু বাবাকে বললেই যে বাবা কোথা থেকে এত টাকা ম্যানেজ করবে সেটাও সে জানে না। কে জানে। রাকিবের মাথার চিন্তার ঝড় বইতে থাকে। বসে আসিস কেন? ডায়াল কর তোর বাপের নাম্বার, নাকি নাম্বার মুখস্থ নাই? বিরক্ত হয় লোকটা রাকিবের চুপচাপ বসে থাকা দেখে। রাকিব কাঁপা কাঁপা হাতে মোবাইলটা হাতে নিয়ে আদিবের দিকে তাকায়, আরেকবার মোবাইলের দিকে তাকায়। শেষবারের মতো ওদের একটু বোঝানোর চেষ্টা করবে কি রাকিব? একবার লাস্ট ট্রাই করে দেখি, ভাবে রাকিব। বিশ্বাস করেন, এই যে এসব ড্রাগসের প্যাকেট দেখাইলেন, এগুলো আমাদের না। আমরা মোটেও এখানে কোনো ব্যবসা করতে আসিনি। ভুল মানুষকে ধরে নিয়ে এসছেন আপনারা। আমরা এখানে অন্য একটা কাজে এসছি। রাকিব বলল। আমার সাথে মস্করা করো? এসব প্যাকেট তোমাদের না? তাইলে বলো কিসের জন্য আইসিস তোরা এখানে? জিনিস বেচতে আসো নাই তো কি বানাইতাইস এখানে? রাকিব কোনোভাবেই লোকটাকে বুঝাতে পারছে না। আর কোনো উপায় না দেখে সিদ্ধান্ত নেয় রাকিব পুরো ব্যাপারটা তাদেরকে জানাবে। রাকিব তার পকেট হাতড়ে মানিব্যাগ খুঁজতে থাকে। বিশ্বাস করেন, আমার এক ফ্রেন্ডের খোঁজে এসছি আমরা। মানিব্যাগে ছবিও আছে ওর। আর আমি তো জানি নাই কোনো ফার্মেসিতে। রাকিব মাহাদির কথা বলতে গিয়েও থেমে যায়। মাহাদির প্রসঙ্গে এখানে আনা ঠিক হবে না। তুই কইলেই হইল নাকি? ওস্তাদ খেকিয়ে ওঠে। কিন্তু পাশ থেকে আরেকটা লোক কানের কাছে এসে বলে, ওস্তাদ এত কইরা যখন বলতাছে তাইলে চেক কইরা দেই নাকি? ওস্তাদ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, যা দেখ। শফিক নামের লোকটা এসে রাকিবের হাত থেকে মানিব্যাগটা নেয়। মানিব্যাগ খুলতেই একটা গ্রুপ ফটো আর একটা চিরকুট বের হয়ে আসে। ওস্তাদ ছবিটা হাতে নেয়। রাকিব বলতে থাকে, একদম বাম পাশ থেকে আদিবের পরে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সেই মেয়েটাকে খুঁজতে এসেছি আমরা। সে আমাদের ফ্রেন্ড, নাম মালিহা। তাকে খুঁজে পাচ্ছি না ঢাকায়। তাই এখানে সে তার বাবা মার বাসায় এসেছে কিনা সেটাই খোঁজার জন্য এসেছি। একদমে সব কিছু বলে সে। লোকটা অনেকক্ষণ তাকিয়ে থাকে ছবিটার দিকে। তারপর আরেকটা লোককে ডেকে বলে, রশিদ, এই মাইয়াটাই না ওটা? রশিদ নামের লোকটা কাছে আসে। রাকিব অবাক, মালিহাকে এরা কিভাবে চেনে? মালিহা কি এখানে এসেছে তাহলে? কিন্তু কেন আসবে ওখানে? রশিদ মাথা নাড়ে, ওস্তাদ এরাই সেইটা। রাকিব বুঝতে পারে না হঠাৎ করে ঘটনা কোন দিকে মন নিল। রাকিবের দিকে তাকায় ওস্তাদ। রাকিবের মনের কথা বুঝতে পেরেই যেন লোকটা বলা শুরু করে, ওর বাবার সাথে অনেক ভালো ডিল হয়েছিল আমার। সহজে ডিল ছিল, টাকা পয়সার কোনো ঝামেলা নাই। লোকটা একটু থামে। হারামজাদি, গ্রুপ ছবির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে লোকটা, তা এই মাইকে খুঁজে পাওয়া যাইতেছে না কেন? ভাগছে নাকি কোনো ছেলের সাথে? আমার বেলায় তোর বাপ রাজি হইল না, আর এখন তো ঠিকই, বলে হাসা শুরু করলো সে। সাথে সাথে পাশের লোকগুলোও তাল মিলালো। রাকিব প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই তার মাথাতে পুরো ব্যাপারটা ক্লিক করে। মালিহার বাবার কেমিক্যালের কোম্পানির পার্টনার হওয়ার কথা ছিল এই লোকটারই। রাকিবের মধ্যে থাকা এতক্ষণের ভয় হঠাৎ করে ঘৃণায় পরিণত হলো। খুব দ্রুত চিন্তা করতে থাকে সে, কি করবে, কিভাবে করবে। রাকিব সহজে রাগে না,
কিন্তু রাগ একবার উঠলে সবার খারাপ খবর করে দেয়। এটা আদিব মালিহা দুজনেই জানে। রাকিবের মাথায় হঠাৎ করে খুব সুন্দর একটা আইডিয়া এসে যায়। অনেক রিস্কি, কিন্তু রাকিবের হাতে আর কোনো উপায় নাই এই মুহূর্তে। অনেকক্ষণ নিজেদের মধ্যে হাসাহাসি করার পরে ওস্তাদ ও তার 3 চেলা মনোযোগ দেয় রাকিবের দিকে। এই মাইয়ার নাম মালিকা না কি জানি ছিল, কোসি বয়সে খুব সুন্দর আসিল। ওস্তাদ রাকিবের সামনে এসে আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, ওর বাপ তখন ব্যবসায় মার খাইছে, টাকা আর নাইলে মাল যে কোনো একটা দরকার ছিল তার। তখন আমি চাইছিলাম লোকটারে বাঁচায়, আমার আবার মানুষের কষ্ট ভাল লাগে না, বুঝিসই তো। একটু কৌতুক মিশানো স্বর নিয়ে বলে ওস্তাদ, আমি খালি বিনিময়ে একটা জিনিসই চাইছিলাম মুরব্বির কাছে, ওর মাইয়া ডারে। এমন কি বাজে জিনিস চাইছি তুই ক আমারে, ক। শফিক আর রশিদ রে কি অপমান, কি অপমান। রাকিবের পিত্তি জ্বলে যায়, আর কিছু শুনতে চায় না সে, যথেষ্ট শুনে ফেলেছে। রাকিব ফোনে নাম্বার ডায়াল করে। 2 বার রিং হতে না হতেই ওপাশ থেকে ফোনটা পিক করা হয়। হ্যালো। রাকিব কিছুটা সন্দিহানভাবে বলে। এত রাতে এত দ্রুত ফোনটা কেউ ধরবে ভাবতেই পারেনি রাকিব, বেশ অবাক হয়। ওই শালা, ফোন স্পিকারে দে, কি বলে তোর বাপে সেটা আমরাও শুনি। ওস্তাদ লোকটার চোখ রাকিবের ওপর রাখে, তার প্রতিটা কাজ খেয়াল করছে। রাকিব ফোনটা স্পিকারে দেয়। বাবা, আমি রাকিব, আমরা একটা কাজে কুড়িগ্রামে এসেছিলাম, এখন এখানে আটকা পড়ে গেছি ঝামেলায়। এখন এখানকার লোকজন আমাদের কাছ থেকে কিছু টাকা দাবি করছে, তুমি কি টাকাগুলো নিয়ে আসতে পারবা? হৃৎপিণ্ড বুকের মাঝে ড্রিম ড্রিম করে বাঁচতে থাকে তার। কি জানি কি জবাব আসে প্রান্ত থেকে, ভাবতে থাকে রাকিব। রাকিবকে কিছুটা প্রশান্তির মধ্যে ফেলে সাথে সাথে জবাব আসে, কত টাকা? মানে 50 লাখ। রাকিব একটু দ্বিধা করে জবাব দেয়। ও প্রান্তে আবার কিছু নীরবতা। একটা দীর্ঘশ্বাসের পর উত্তর আসে, পারবো। ঠিক আছে, আমাকে ঠিকানাটা দে। আমাদের ঠিকানাটা ওই একটু পরে এই নাম্বারে পাঠিয়ে দিব। আপাতত আপনি টাকাটা নিয়ে কুড়িগ্রামের পথে রওনা দেন যত দ্রুত পারেন, আর এই টাকাটা দিয়ে আপনার ছেলে আর ছেলের বন্ধুরে ছুটাইয়া নিয়ে যান। রাকিবের উত্তরের অপেক্ষা না করেই বলে ওঠে চশমা পরা লোকটা। ওপাশ থেকে কিছু একটা বলে ফোনটা কেটে দেওয়া হয়। রাকিব শফিকের হাতে মোবাইলটা দিয়ে দেয় আর অপেক্ষা করতে থাকে যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে কিনা দেখার জন্য। এখানকার যেই লোকটা মেন, রাকিব দেখে সে একজনকে ডেকে বলতেছে কি যেন কানে কানে। খুব জোরে জোরে মাথা নেড়ে সায় দিচ্ছে লোকটা। তারপর দেখে আদিবের কাছ থেকে এসে তার বাঁধন খুলে দেওয়া হচ্ছে। যা, জীবন ফেরত পাইলি তোর, বলতে থাকে লোকটা। আদিব বুঝতে পারে না লোকগুলো কি আসলেই তাকে ছেড়ে দিচ্ছে। তাহলে রাকিবকে কেন আটকে রাখা হয়েছে? এখন কি তাকে ফেলে চলে যাওয়া উচিত? কি করা উচিত চিন্তা করতে করতে সে রাকিবের দিকে তাকালো। রাকিবকেও তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে আস্তে করে মাথা নেড়ে আদিবকে বুঝালো যেন সে চলে যায়। নিজের ভিতরে কেমন একটা দ্বিধা লাগে, তবুও রাকিবের মাথায় কিছু একটা চলছে, সেটা বুঝতে পেরে রাকিবের কথায় ঠিক করবে বলে শোনে। সেও মাথাটা হালকা করে নেড়ে গোডাউন দিয়ে বের হয়ে চলে যায়। আদিব যখন বের হয়ে যাচ্ছিল সে খেয়াল করে নাই তার প্রতি পদক্ষেপের সাথে সাথে তার গা থেকে কেমিক্যাল চুইয়ে চুইয়ে পড়ে যাচ্ছিল সারা গোডাউনের ভিতর। রাকিবের হাতে একটা খোলা ম্যাচের বাক্স। সে খুঁজতে থাকে কখন সবাই একটু অন্যমনস্ক হবে। ওই পোলার বাপের ঠিকানাটা পাঠাইছিলে? জিজ্ঞাসা করে ওস্তাদ লোকটা। হে, ভুলেই গেছিলাম, জিভ কাটে আরেকটা লোক। এক্ষুনি পাঠাইতেছি বলেই মোবাইলটা নিয়ে গুটাতে থাকে। এই তো সুযোগ, মনে মনে ভাবে রাকিব। ম্যাচের কাঠিটা সে বের করে, ম্যাচ বাক্সটা ধরে ম্যাচ জ্বালায়, জ্বলে ওঠে কাঠিটা। খুব বড় একটা রিস্ক নেয় সে। ম্যাচ বাক্সটা ফেলে দেয় হাত থেকে, এরপর জ্বলতে দেয় ম্যাচটাকে। আগুনটা একটু বড় হতে ম্যাচটা ছুঁড়ে দেয় আদিব যেখানে দাঁড় করেছিল সেখানে। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় জায়গাটার। এরপর আগুনটা আদিবের গা থেকে চুইয়ে পড়া কেমিক্যালের ছাপ অনুসরণ করতে থাকে। এত দ্রুত ব্যাপারটা ঘটতে থাকে যে রাকিব নিজেও ভরকে যায়। আগুনটা ছড়াতে ছড়াতে আদিব যেই দরজা দিয়ে বেরিয়ে গেছে, দরজার পাশে রাখা একটা দাহ্য কেমিক্যালের বোতল বিস্ফোরণে ফেটে যায়। আগুন ছড়িয়ে যায়। সবাই আগুনের তেজ দেখে ভরকে গিয়েছিল। রাকিব এই সুযোগটাকে কাজে লাগায়। এতক্ষণ যে চেয়ারটাতে বসেছিল সেটা সে হাতে নেয়। ওস্তাদ হকচকিয়ে যায়। রাকিব সমস্ত গায়ের জোর দিয়ে আস্ত চেয়ারটাকে ওস্তাদের ওপর ভেঙে ফেলে। মালিহার ব্যাপারটাতে ওর মেজাজ 1000 গুণ খারাপ হয়ে গেছে। পারলে যেন রাকিব সবগুলো লোকগুলোকে খেয়ে ফেলে। আদিব যে চেয়ারে বসেছিল সেটাও সে তুলে নেয়, আর রাকিবকে ধরতে আসা শফিকের দিকে ছুঁড়ে মারে। শফিক রেডিই ছিল, তাই সে থাপা মেরে চেয়ারটাকে সরিয়ে দিল। ওরে ধর! ওস্তাদ মাথায় হাত চেপে চিৎকার করে, এখনও নিজেকে সামাল দিয়ে উঠতে পারে নাই।
কিন্তু ওস্তাদ খেয়াল করলো রাকিবের দিকে কেউ এগোচ্ছে না। শুরুতে বুঝতে পারে না কেন, কিন্তু একটু পরে সবাই বুঝতে পারে আসলে গোডাউনের ভেতর আগুন ছড়িয়ে যাচ্ছে। চেকমেট ভাবে রাকিব। আদিবের গা থেকে চুইয়ে চুইয়ে পড়া কেমিক্যাল আর আদিবের পিছু নিলেও আগুনটা পিছু নিতে পারবে না, কারণ বাইরে ঝুম বৃষ্টি। আদিব নিজেকে ঠিকই বাঁচিয়ে ফেলবে, কিন্তু গোডাউনের ফ্লোর খড়ে ঢাকা, আশেপাশের কেমিক্যালের ড্রাম আর বোতল ভরা। তাতে যা হওয়ার তাই হলো, আগুন আরও ছড়িয়ে পড়ল। এরপর একে একে যত এরকম বোতল ছিল সব বিস্ফোরিত হতে থাকে। ওস্তাদ, ও বলার কথা এখন বাদ দেন, তাড়াতাড়ি বাহির হন, নইলে আগুন আমাকে খাইয়ে ফেলবে। শফিকের কণ্ঠে ভয়ের ছায়া। এদিকে রাকিবও একটু ভয় পেতে শুরু করেছে। এখন বের হতে না পারলে হয়তো এখানেই ছাই হয়ে যাওয়া লাগবে। কিন্তু আমার এই ওষুধে আগুন লাগলে তো আমি শেষ, ব্যবসায় লাল বাতি জ্বলবো। শফিক, যা যা পারছস নিয়ে বের হ। রাকিব ওস্তাদের আবছা আবছা আওয়াজ শুনতে পায়। এতক্ষণ কি ভয়ঙ্কর চুপচাপ ছিল জায়গাটা, এখন পুরা আকাশ কমলা হয়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে অনেক গুণ। রাকিব আর অপেক্ষা করে না, আরও কতগুলো ড্রাম ফেলে দেয় মাটিতে। তা দেখে ওস্তাদ হাই হাই করে ওঠে। সেগুলো তুলতে দৌড়ে আসে ওস্তাদ সহ বাকি 3 জন। আর কোনো চিন্তা না করে দরজার দিকে দৌড়ে যায় রাকিব। শরীরে তিল পরিমাণও শক্তি নাই, তবুও পাজরাকে থামতে দেয় না সে। পেছন থেকে আগুনের মচমচ শব্দ আর একটা আর্তচিৎকার শুনতে পায়। পায়ের গতি কিছুটা ধীর হয় রাকিবের। ওদেরকে কি রাকিবের বাঁচানো উচিত? রাকিবের মনে আসে মালিহার মুখটা, মনে আসে মেয়েটার সাথে লোকটা কি করেছিল, রাকিব আর আদিবের সাথে কি করতে চাচ্ছিল, সব মনে আসে। কিন্তু ওরা যে মারা পড়বে, রাকিব ভাবে। রাকিবের মেজাজ তখন কিছুটা কমেছে, বুঝতে পারছে কত বড় কেলেঙ্কারি কাণ্ড সে করে ফেলেছে। সব শত্রুতা বাদ দিয়ে আবার গোডাউনের দিকে ছুটে যায় রাকিব। কিন্তু ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গেছে। একটা বিরাট বিস্ফোরণ ছোট কটেজটাকে তছনছ করে দেয়। রাকিবও সেই বিস্ফোরণের ধাক্কায় মাটিতে পড়ে যায়। রাকিব বিস্ফোরণ দেখে ভয় পেয়ে যায়, কোনো মতে নিজেকে তুলে নিয়ে দৌড় দেয়। আদিব এর মধ্যেই বাইরে এসে পড়েছে। তার গায়ে তখনও অল্প কিছু কেমিক্যাল মাটিতে টপ টপ করে পড়ছে। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, বরং বৃষ্টির প্রকোপ আরও বেড়েছে বলে মনে হচ্ছিল তার কাছে। গোডাউনের ঘটনাটা পুরাটা দুঃস্বপ্ন বলে মনে হয় তার কাছে। ব্যাগ থেকে প্যাকেটগুলো সরিয়ে রাখলেও পারতাম, রাকিবের সাথে তাহলে ঝামেলাটা হতো না। এখানে এই অবস্থাতে তাদের আসতেও হতো না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে আদিব। কোন দিকে যাচ্ছে জানে না, কিন্তু হাঁটতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে পেছনে একটা আলো জ্বলে ওঠে, সাথে সাথে বিস্ফোরণের শব্দ। আদিব কিছুটা অবাক হয়ে পিছে ঘুরে তাকিয়ে যেটা দেখলো সেটা তার কল্পনার বাইরে ছিল। গোডাউনের ভেতরে কমলা রঙের আভাসে দেখতে পায়। আদিবের বুঝতে বাকি থাকে না আগুন লেগেছে, কিন্তু রাকিবেরও তো ভিতরে থাকার কথা ছিল। তাহলে কি রাকিবও? আদিবের নিঃশ্বাস আটকে যায়। সে আবার আলোর উৎস ধরে লক্ষ্য করে গোডাউনের দিকে হাঁটা শুরু করে। মনে মনে প্রার্থনা করতে থাকে যেন রাকিব সেখান থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু তার সম্ভাবনা যে ক্ষীণ। কিছুক্ষণ পরেই দেখে মাহাদি তার পাশে এসে হাজির হয়েছে। তাকে দেখে অবাক হলেও কিছুটা ভরসা পায় আদিব। মাহাদি এসে জিজ্ঞাসা করে, রাকিবের কি হয়েছে, ও কই? ওর কল শুনে মনে হলো ও অনেক বিপদে আছে। এবার আদিবের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। রাকিব তার বাবার বদলে মাহাদিকে কল দিয়ে তাদের ঠিকানা জানিয়েছিল। আদিব নিজে যতটুকু জানে তার পুরোটাই মাহাদিকে খুব সংক্ষেপে বুঝিয়ে বলে। শেষে আগুন ধরা গোডাউনের দিকে ইশারা করে বলে, রাকিব এখনও গোডাউনে, আমি জানি না এখন কি হচ্ছে। আদিব আর মাহাদি এবার হাঁটার বদলে দৌড় দেয়। মাহাদি এগিয়ে এলো দ্রুত, কিন্তু আদিব কোনো মতে দৌড়াচ্ছে। হঠাৎ দুজনেই রাকিবকে দেখতে পায়। রাকিবও তাদের দিকে পাগলের মতো দৌড়াচ্ছিল বৃষ্টির মধ্যে। আদিব আর মাহাদি হঠাৎ করে রাকিবকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু রাকিব তাদেরকে দেখে নাই এখনও। সে তাদেরকে পার করে সামনের দিকে দৌড়াতেই থাকে। আদিব কিছু করার আগে মাহাদি তার পিছু নেয়। রাকিব, তুই কোথায় যাচ্ছিস? থাম, আমরা এখানে, আর দৌড়াস না, চিৎকার করতে থাকে সে। রাকিব তখনও বুঝতে পারে না কে চিৎকার করছে। কিছুক্ষণ পর মাহাদির কণ্ঠস্বর সে চিনতে পারে। রাকিব নিজেকে থামাতে গিয়ে সামলাতে না পেরে পড়ে যায়। আদিব মাহাদি রাকিবকে কোনো মতে তুলে নিয়ে বসায়। মাহাদি, তুই এসছিস? লম্বা লম্বা দম ফেলার মাঝে রাকিব বলতে থাকে। এখনও সে গোডাউনের ভিতরে দুঃস্বপ্নে আটকে আছে, যেখানে আগুন আর একটা গগনবিদারী চিৎকার। এখনকার অবস্থা ঠিক দুঃস্বপ্নের বিপরীতে, ঝুমঝুম বৃষ্টি আর নীরবতা চারপাশে। আদিব, ঠিক আছিস? রাকিব লম্বা লম্বা দমের মধ্যে জিজ্ঞাসা করে কোনো মতে। হ্যাঁ, আমি ঠিক আছি। তুই একটু থাম, থেমে লম্বা করে শ্বাস নে। সব কিছু ঠিক আছে, আমরা ঠিক আছি। রাকিব এই মুহূর্তে আর কিছু ভাবতে চায় না, শুধু মালিহাকে খুঁজে বের করার চাওয়াটা আরও তীব্র হয়ে যায় তার মধ্যে। যে কোনোভাবেই হোক তাকে খুঁজে বের করতেই হবে রাকিবের। রাকিবের কান ভনভন করছে,
সবকিছু সে আবছা আবছা শুনছে। আদিব আর মাহাদির মধ্যেও কি যেন কথোপকথন হচ্ছে। পরে দুজনে মিলে রাকিবকে তুলে হোটেলে নিয়ে যায়। গোডাউন থেকে হোটেলের দূরত্ব খুব একটা বেশি না। তারা যখন হোটেলে এসে পৌঁছায় তখন মাত্র ভোরের কাক ডাকা শুরু করেছে। শুনশান ভোর রাত বলে ভালোই হয়েছে তাদের জন্যে, তেমন কারো চোখে পড়ে নাই। এক রাতের মধ্যে কত কিছুই না হয়ে গেল। এর মধ্যে তিনজন ঘরে যে চুপচাপ নিজেদের জিনিসপত্র গুছাতে রাখলো। রাকিব মাহাদির থেকে একটা টি শার্ট ধার করে নিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসলো। 10 মিনিট পর তাদের তিনজনকে দেখা গেল বাস স্টেশনে। এবার ঠিকঠাক মতো মালিহার বাসায় পৌঁছালে হয়। তিনজনের মাথায় একই কথা ঘুরতে থাকে। গল্প আগাতে অধ্যায় 21-এ যান। অধ্যায় 21। রাকিবরা এখন বাসে। মাহাদি, রাকিব পাশাপাশি বসা। আদিব তার পাশের কলামে একা বসে আছে। রাকিব মাহাদিকে পুরো ঘটনাটা বলল। মাহাদিকে রাকিব কোনো দোষ না দিলেও মাহাদি নিজে নিজেই বুঝে গেল ওর জন্য আদিব রাকিবকে কত বড় ঝামেলা পোহাতে হয়েছে। এই কিছু সময়ে মাহাদি, আদিব আর রাকিব একে অন্যের সাথে অনেকটা ফ্রি হয়েছে। মালিহার সাথে ঘটে যাওয়ার ব্যাপারে আদিব মাহাদির কিছুটা হাত থাকলেও রাকিব এটাকে দুর্ভাগ্য ভেবে মেনে নিয়েছে। আর ঢাকা থেকে তারা এখন অনেক দূরে, একে অন্যকে ছাড়া তাদের আর কেউ নেই। তাও এই 2 দিনে যা যা হয়েছে সেগুলো একেবারে কল্পনার বাইরে। রাস্তা আর বাসের ভিতর দুইটাই অনেক শান্ত। ভোর সকাল, বাসে যারা আছে তারা সরাসরি অনেকেই ঢাকা থেকে এসেছে। তাই নাইট জার্নি করার পর সবাই এখন ঘুমে। আর চারপাশের পরিবেশটাও বেশ ছিমছাম। 2 দিকে কুয়াশা ঢাকা ক্ষেত আর জমি। ক্ষেতগুলোতে সরিষার হলুদ রং কেমন যেন একটা হিপনোটাইজিং পরিবেশ সৃষ্টি করে আছে। বাসের সবাই ঘুমে থাকলেও ঘুমে নাই রাকিব, সাথে মাহাদি আর আদিব। মাহাদি আর রাকিব এখনও নিজেদের মধ্যে কথা বলে চলেছে। আদিব চুপচাপ তাকিয়ে আছে জানালার দিকে। আদিব এমনিতেও ওদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে এবং ফুরফুরে থাকে। কিন্তু গতকাল রাতে মৃত্যুর 2 ইঞ্চি সামনে দিয়ে পার পেয়ে গিয়েছে। আদিব এমন কিছু ফেস করবে তা সে জীবনেও ভাবেনি। তাই মন থেকে রসকস সব চলে গিয়েছে কথা বলার ইচ্ছেটাও। ডুবে আছে সে নিজের ভাবনায়। এসব কি হলো? আদিব যদি জানতো এত কিছুর মুখোমুখি হতে হবে, তাহলে হয়তো ওই দিন গাধামিটা করতো না। সুপ্রিয় শ্রোতা, আমি অনেক দুঃখিত, কিছু নয়েজ হয়েছে আপনাদের এই অডিও বুকটিতে। আশা করব আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই উপস্থিত হচ্ছি আপনাদের সামনে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।